আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি খান ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি নিলয় আহমেদ স্বপন বলছি সৌদি আরব থেকে, ঠিকানা মানিকগঞ্জ জেলা সিংহার থানা। আমরা এই পৃথিবীর সম্বন্ধে কতটুকুই বা জানি বা কতটুকুই বা চিনি? আমরা যা নিজের চোখে দেখি আমরা সেটাকে বিশ্বাস করতে বাধ্য হই, আর যেটা দেখি না সেটা দেখে সত্যি ভেবে নেই, সেটাই হলো বিশ্বাস। আর যেটা আমরা অনুভব করি, বিশ্বাস করি ভয়ঙ্কর কিছু, আর সেটাকে বলা হয় ভয়। আজকের ঘটনাটি কালেক্ট করা, আর সেটা আর কেউ নয়, শুক্রবার যার ঘটনা শোনেন তার দ্বিতীয় ঘটনা, মানে শামীম চাচার ঘটনা। আগের ঘটনা আমার অনেকটা ভালো লেগেছে, তাই আমি শামীম চাচাকে বললাম, চাচা ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল, আরো কি কোন ঘটনা আছে নাকি? থাকলে বলো না। শামীম চাচা তখন বললেন, হ্যাঁ আছে তো, ঘটনাটি অনেক আগের ঘটনা, এই ঘটনা আমার মার থেকে শুনেছিলাম। আমি তখন বললাম, তাহলে ঘটনাটি বলেন। তখন শামীম চাচা বলতে শুরু করলেন, ঘটনাটা আমার নানির গ্রামের ঘটনা। হায়দার নামে একটা ছেলে ছিল, তার বয়স ছিল 18 বছর। হায়দার ছিল একটু বেশি চঞ্চল ধরনের মানুষ, তবে হ্যাঁ, হায়দার বাকি মানুষের মতো কোনো মানুষ ছিল না, কারণ হায়দারের কানগুলো ছিল একটু বড় বড়, চোখের মনেগুলো ছিল একটু লাল লাল, একটু অদ্ভুত ছিল ছেলেটা, মনে হতো যেন চোখ ঠিক সে রক্ত বেরিয়ে আসবে। হায়দার তার বন্ধু বান্ধব নিয়ে বেশ কিছুটা সময় আড্ডা দিত, তবে হায়দারের মা হায়দারকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে রাতের বেলা যেন বের না হয়। কিন্তু কে শুনে কার কথা? হায়দার তার মার কথা কানিয়ে নিত না। তো একদিন রাতে হায়দার বের হয়ে যায় তার মা বাবাকে না জানি, এবং বন্ধুদের সাথে ডাব চুরি করার জন্য বের হয়ে যায়। কিন্তু হায়দারের মা জানতো যে তার ছেলে সে ঘরেই আছে। হায়দার ডাব চুরি করে আড্ডা দিয়ে আবার বাড়ি ফিরছিলেন। তার বন্ধুরাও যে যার মতো বাড়ি চলে গেল। হায়দার বাড়িটাতে ছিল ভেতরের সামনে একটা বাঁশ ছাড়, এবং এরপর হায়দারের বাড়ি। হায়দার যখন সেই বাঁশ ছাড়ের ভেতরে দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন হায়দার লক্ষ্য করলেন যে বাঁশগুলো বাতাসে নড়ছে, আর কানের পাশে যে শোষ বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো বাতাস নেই। এবার হায়দারের মনে একটু ভয় সঞ্চার হয়ে গেল, কারণ বাতাস নেই, তো বাতাসের সৌর শব্দ কিভাবে আসছে, আর বাঁশ ছাড়গুলো নড়ছে কিভাবে? হায়দার তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া শুরু করলেন, কিন্তু সামনে একটা বাঁশ কট কট করে রাস্তার ভেতরে পড়ে গেল, আর পেছন থেকে কেউ একজন বলল, হায়দার, এই হায়দার, আমি চলে এসেছি, আসবি আমার সাথে, চল। হায়দার এই কথাটা শুনে বলল, কে কে কথা বলে? তখন আমার পেছন থেকে কে একজন বলল, আমি কে সেটা না হয় পরে জানবি, কিন্তু আমি তোকে নিয়ে যাব, যাবি? হায়দার এবার এক লাফ দিয়ে বাঁশটা একেবারে উপরে তুলে নিল, আর এক দৌড়ে বাড়িতে চলে আসলেন। হায়দারের পা ধোয়ার পরে কুপু চলে গেল, এবং বালতিটা নিয়ে পানি দিয়ে তার হাতে পায়ে ধুয়ে হঠাৎ করে চোখ গেল তাদের তাল গাছের উপরে। দেখলেন একজন বসে আছে আর বলছে, হায়দার ভয় পাচ্ছিস কেন? আমি তোর আপনজন, তোর জন্য সময় অপেক্ষা করছে। অনেক আগে তোকে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু তোর মা নিয়ে যেতে দেয়নি, এবার সময় এসেছে। হায়দার এমন জিনিস দেখে জ্ঞান হারিয়ে ফেলল। সকালে তার বাবা নামাজের জন্য উঠে আর দেখতে পায় যে হায়দার নিচে পড়ে আছে। তাড়াতাড়ি করে হায়দারের বাবা হায়দারকে ঘরে নিয়ে যায়, পরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে এবং সে হায়দারকে জ্ঞান ফেরায়। হায়দারের বাবা বলল, কিরে কোথায় গিয়েছিলি সারা রাত? হ্যাঁ, তাহলে তুই কূপের ওইখানে গিয়েছিলি নাকি? এরপর হায়দার পুরো ঘটনা করে বলল। হায়দারের মার চোখে যেন ভয়ের ছাপ চলে আসলো, আর বলল, আমি তোকে কতবার বলেছিলাম একা একা ওখানে যাবি না, তুই আমার কথা শুনিস নাই, কিন্তু কেন শুনি না বলতো? এ বলে হায়দারের মা হায়দারকে একটা জোরে থাপ্পড় মারলো। হায়দারের বাবা তখন বলল, ছেলেকে মারলে কেন? হ্যাঁ, এটাতে ছেলেটা ভয় পেয়ে আছে, এর ভিতরে তুমি আবার মারধর শুরু করেছো, এটা ঠিক না। এরপর হায়দারের মা বললেন, তোর হাতে একটা তাবিজ আছে, ওটা কোথায় রে? পরে দেখলে সে তাবিজটা নেই। হায়দারের মা এবার কান্নায় ভেঙে পড়লেন। হায়দারের বাবা যতই বলছে, কি ঘটনা আমাকে বলো, কিন্তু হায়দারের মা কিছু বলতেন না। সন্ধ্যার পর হায়দারের মা লক্ষ্য করলেন যে হায়দার একভাবে বসে আছে আর তার শরীর জ্বলছে একেবারে। তখন হায়দারের মা হায়দারকে ছুঁয়ে বললেন, কি রে হায়দার, কি হয়েছে? যখনই তার মা এই কথা বললেন, তখনই হায়দারের কণ্ঠটা ভারী হয়ে গেল, আর সে বলল, রুবিয়া, আমাকে চিনতে পারছিস?
চিন্তা করিস নাই, আমি কে? আমার ছেলেকে নিতে এসেছি আমি। তখন হায়দারের মা যেন চিৎকার দিয়ে উঠলেন। সাথে সাথে হায়দারের বাবা চলে আসলেন। তখন হায়দার আবার বললেন, আকাশ, এটা তোর ছেলে না, এটা আমার ছেলে। আমার ছেলে আমি নিয়ে যাব, বললে তোরা আটকে দেখা। এই কথা শোনার সাথে সাথে আকাশ অর্থাৎ হায়দারের বাবা চলে গেলেন তার ভাইয়ের কাছে। কারণ আকাশ ভাই ছিল একজন কবিরাজ। তো সে এসে হায়দারের কাছে বসলেন। তখন আবার হায়দার বললেন, যে আসুক না কেন আমি ওকে নিয়ে যাব। হায়দারের চাচা তখন বলল, তাই নিয়ে যাবি? এত সহজ? আমি থাকতে তুই নিয়ে যাবি? সাথে সাথে হায়দারের চাচা হায়দারের কপালে একটা তাবিজ চেপে ধরলেন। হায়দারের কপাল থেকে মনে হচ্ছিল যেন ধোঁয়া বেরোচ্ছে। আর হায়দার নিমিষে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সেই তাবিজ হায়দারের হাতে বেঁধে দেয় আর বললেন, খারাপ একটা জিন হায়দারকে পেয়েছিল, তাই এসব করে গেল। এখন আর চিন্তা করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। এই বলে সে চলে গেলেন। কিন্তু হায়দারের মুখ যেন একদম গোমরা করে বসে আছেন। আকাশ ভাবলেন হয়তো ছেড়ে চলে চিন্তা করছে। পরে হায়দারের জ্ঞান ফিরে আসলে স্বাভাবিকভাবে রাতে খাওয়া দাওয়া শেষ করে নিলেন। হায়দারকে তার মা বাবা নিজের সাথে করে নিয়ে ঘুমাতে আসলেন। পরের দিন সকালে কান্নার আওয়াজ পাওয়া গেল, হায়দারের চাচা মারা গেছেন। এরপর দাফন কাফন শেষ করে আকাশ বাড়ি ফিরে ভাবতে লাগলেন, এখানে কোনো সমস্যা তো অবশ্যই আছে, তা না হলে আমার ভাই সুস্থ মানুষ হঠাৎ করে কিভাবে মারা গেল। ঠিক তখনই হায়দার বলে উঠলেন, আমি বেড়েছি, আমি। ও থাকলে নাকি আমি আমার ছেলেকে নিতে পারবো না, তাই ওকে মেরে ফেলেছি। আকাশ আর দেরি করলেন না, হায়দারের ঘটা লাগিয়ে চলে গেলেন। সে পুরনো কবিরাজের কাছে চলে গেলেন। হায়দারের ছোটবেলায় সমস্যার সমাধান করেছিল। তাকে নিয়ে আসার পর হায়দার সে কবিরাজকে বললেন, আমাকে চিনতে পেরেছিস? আমি চলে এসেছি, আমার ছেলেকে নিয়ে নিতে চলে এসেছি, তুই বললে আটকা আমাকে। এরপর আকাশ বলেন, আমি কিছু বুঝে উঠতে পারছি না, এই কি চাই, এই চাইটা কি? প্রিয় লিসনার, আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। আগের ঘটনায় ফিরে যায়, অর্থাৎ হায়দারের জন্ম হওয়ার আগে বা জন্মের পরে কি ঘটেছিল সেই ঘটনাটা জানা যায়, তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। চলে যায় হায়দারের জন্ম হওয়ার পরের ঘটনায়। হায়দারের মা সন্ধ্যাবেলায় চুল খুলে বাইরে বসেছিল। কেউ ছিল না, এমনকি আকাশও চলে গিয়েছিলেন অন্য একটা গ্রামে কাজ করতে। আস্তে আস্তে সময় লাগবে আরো 7 থেকে 8 দিনের মতো। রাতে দরজা ঠক ঠক করে কেউ একজন বললেন, রুবিয়া, দরজা খোলো, আমি চলে এসেছি। রুবিয়া দেখলেন সত্যি সত্যি আকাশ চলে এসেছে। রুবিয়া বললেন, কি ব্যাপার, তোমার না ফেরার কথা আরো 7 থেকে 8 দিন পর, আজই চলে এসেছে? আকাশ তখন বললেন, একটা কাজ পেয়েছি যেটা আজানের আগে যেতে হবে আর পড়তে হবে রাতে। রুবিয়া তখন বলল, এ আবার কেমন কাজ? আকাশ তখন বলল, আছে বুঝবে না। আকাশ ঠিক সেই রকম ভাবে ফজরের আগে চলে যেতেন এবং ফিরে আসতেন মাঝরাতে। 7 দিন পর আকাশ বললেন, রুবিয়া, চলে আসলাম অনেক দিন পর, খাবার টাবার থাকতে একটু খাওয়ার দাও, খিদা লেগে গেছে। এরপর রুবিয়া বললেন, অনেকদিন পরের মানে কি বলে এগুলা, বুঝতে পারলাম না। আকাশ তখন বললেন, কেন বুঝতে পারছো না? 15 দিন পরে ফিরলাম, কি হয়েছে বুঝতে পারছো না? কাজ শেষ করেছি, দেখি আবার সামনে কাজ পেলে যাবো। রুবিয়া আকাশকে আর কিছু বলেন না সে ব্যাপারে। কিছুদিনের ভেতরে রুবিয়া গর্ভবতী হয়ে গেলেন। এরপর হায়দারের জন্ম হয়। হায়দারের জন্ম হওয়ার পরে বুকের দুধ খেত না, শুধু কান্না করতো আর কান্না করতো। পরের এক কবিরাজকে আনেন আকাশ। কবিরাজ আসার সাথে সাথে বাচ্চাটা সে কবিরাজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কবিরাজ তখন আকাশকে বললেন বাইরে যেতে। আকাশ বাইরে চলে গেলেন। পরে সে কবিরাজ রুবিয়াকে বলেন, এটা তো সম্পূর্ণভাবে মানুষের বাচ্চা না। রুবিয়া তখন বললেন, আকাশ রূপে হয়তো অন্য কেউ এসেছিল, আমি তো আকাশ মনে করেছিলাম। কবিরাজ তখন বলল, ওইটা আকাশ ছিল না, ওর একটা খারাপ জিন ছিল। তার নিজের শক্তি বাড়ানোর জন্য একটা মানুষ এবং জিনের মিশ্রিত বাচ্চা দরকার ছিল, তাই এমনটা করেছে সেই জিনটা। এখন এ বাচ্চা নিতে এসেছে। ও মারা গেলে
তোরা সবাই মনে করবি ও মারা গেছে, কিন্তু না, সেই জিন কবর থেকে উঠা নিয়ে যাবে ও। তখন রুবিয়া বলল, আমি আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই, আপনি যেভাবে হোক আমার ছেলেটাকে বাঁচান। কবিরাজ তখন আক্কাসকে বললেন, তুমি চলে আসো আর তুমি দরজার সাথে থাকো, আমি যখন বলবো দরজাটা খুলতে তুমি খুলবা, ঠিক আছে? এরপর সেই কবিরাজ হারিকেনটা আরো নিবু নেবু ভাবে দোয়া পড়তে থাকেন এবং কিছু একটা বাচ্চার উপর ছিটিয়ে দিচ্ছেন। হঠাৎ করে অন্যরকম কণ্ঠে বলতে লাগলেন, রুপিয়া, আমাকে তোরা নিতে দিলি না, কিন্তু এটা ঠিক না, আমি একদিন আসবো, ওকে নিয়ে যাবো, আমি নিয়ে যাব, তখন কেউ তোরা আটকাতে পারবি না আমাকে, কেউ না। তখন কবিরাজ বলল, দরজাটা তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। এরপর থেকে সে বাচ্চার কান্নাকাটি বন্ধ করে দেয় এবং সব কিছু ঠিক হয়ে যায়। আর সেই বাচ্চাটাই হয়েছে হায়দার, যেটা আক্কাস কিছুই জানতেন না। এবার বর্তমানে ফেরা যাক। কবিরাজটা বললেন, কিরে, তোর ছেলেকে তুই নিতে এসেছিস? এটা তোর ছেলেটি, কিন্তু এটা রুবিয়ার ছেলে, তুই কেন জোর করে নিতে চাস বল? হায়দারের ভেতর থাকা সে জিনটা তখন বলল, জোর হোক বা যেটাই হোক, আমি আমার ছেলেকে নিয়ে যাবই। এই কথা শুনে কবিরাজ হায়দারের মাথায় ফু দিলেন, সাথে সাথে হায়দার জ্ঞান হারিয়ে ফেলল। এরপর সে কবিরাজটা আবার একটা তাবিজ নিয়ে যায় আর বলল, এই তাবিজ এখন কাজ করবে না, তাও দিয়ে গেলাম, বাকিটা আল্লাহ জানেন। এই বলে চলে যান সে কবিরাজটা। কিন্তু রাতে হায়দার ঘুম থেকে উঠে হায়দারের মা তখন বললেন, কি হায়দার, কি হয়েছে, এত রাতে উঠে পড়লি কেন, কি হয়েছে তোর? হায়দারের ভেতর থাকা সে জিনটা তখন বলল, আমি হায়দার না, আমি চলে এসেছি আর ওকে নিয়ে গেলাম। এইটা বলার সাথে সাথে হায়দার তার হাত দিয়ে রীতিমতো বুকটা কলিজাটা বের করে ফেলল আর সেই কলিজাটা খেতে বসে গেল। কি বিভৎস সে দৃশ্য! আর সে ভয়ঙ্কর এক আওয়াজে বলে উঠল, মানুষ থাকা কলিজা আমি খেয়ে নিলাম, এখন থেকে আমার ছিল আমার। এরপর হায়দার মাটিতে পড়ে যায়, ওখানে মারা যায়। ওকে আর কেউ বাঁচাতে পারে না এবং চিরজীবনের জন্য হায়দারের আত্মা সে জিনের সাথে চলে যায়। এই ছিল ঘটনা। সো জেফরি ভাই, এই ছিল আজকের কালেক্টেড স্টোরি। আর হায়দারের মৃত্যুর পর নাকি হায়দারের মা হায়দারকে মাঝে মাঝে দেখতে পারতেন। আজকের মতো ঘটনা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো সামনের সোমবারে খৈমুদ্দিন ফকিরের ঘটনা নিয়ে। প্রিয় জেফরি ভাই, যদি তারিকমায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। ইতি নিলয় আহমেদ স্বপন।